এই এবং দলমত সেই নির্বিশেষের মধ্যে কি আওয়ামী লীগ আছে নাকি নাই? এই দলমত জি নির্বিশেষের মধ্যে কি আওয়ামী লীগ আছে নাকি নাই? আওয়ামী লীগ মানে কেন নাই? মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল যেমন, তেমনি ষড়যন্ত্রও ছিল। দুইটা এককভাবে অগ্রসর হয়েছে। আমরা যদি এখনো ওখানে আটকে থাকি, আমরা তার আগে বাড়তে পারি না, তাই না? কারণ আমরা অলরেডি 10 মাস পেরিয়ে গিয়েছি, এখনো পর্যন্ত নির্বাচনের কোনো গন্ধ নাই, এখনো পর্যন্ত কি হবে এটি মানুষ জানে না। সাজিদুল হক রুবেল, আমি যদি দেখি যে একটু ভিন্নভাবে, যে ধরেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে আপনার কি মনে হয় দেশে শান্তি ফিরে আসবে? সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে? এই আওয়ামী লীগকে বাদ দিয়ে কি আপনার ঐক্যমত্য হবে? নাকি আমরা সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে দেখেছি দুইটা প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মে আওয়ামী লীগ আর একটা প্ল্যাটফর্মে অন্য সবাই এন্টি আওয়ামী লীগ একটা প্ল্যাটফর্ম, রাইট? তো সেই সেই প্ল্যাটফর্ম দিয়ে এই এই যে দুই ভাগে জেনারেলি খুব ব্রড ওয়েতে বিভক্ত যেই দেশ, সেখানে আপনি একাংশকে বাদ দিয়ে শুধুমাত্র এন্টি আওয়ামী লীগের দিকে নিয়ে কি এই দেশকে উদ্ধার করা সম্ভব হবে? সেটা হচ্ছে এখনো আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ ঠিক এই কাঠামোতে বাংলাদেশের রাজনীতি আছে কিনা এটা একটু দেখার বিষয় আছে, বা এটার প্রাসঙ্গিকতা আছে কিনা ওটা খুব শুনতে খুব কষ্ট লাগবে আর কি, খুব দুঃখজনক যে এটা এখন প্রাসঙ্গিক কিনা এই প্রশ্ন আসতে পারে। এখনকার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে অন্য জায়গায়। এখনকার প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে বাংলাদেশ কি হচ্ছে ৭১-এর বাংলাদেশের পথে হাঁটবে, না বাংলাদেশ হচ্ছে কি ৭১ বিরোধীদের হাতে চলে যাবে? আজকে কি ৭১-এর প্রতিশোধ বাংলাদেশে নেওয়া হবে, নাকি হচ্ছে গিয়ে মানে ৭১-এর পথে আবার বাংলাদেশ ফিরে আসবে? এটি হচ্ছে এই মুহূর্তের মূল দ্বন্দ্বের জায়গা। এবং সেই দ্বন্দ্বের জায়গায় যেতে হলে, সেই জায়গায় দ্বন্দ্বের জায়গায় যেতে হলে আমাদের এখন হচ্ছে দলমত নির্বিশেষে, আমাদের এখন দলমত নির্বিশেষে হচ্ছে আমাদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, প্রগতির পক্ষে মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে সেকে লড়াই এবং সংগ্রামটা করতে হবে। এই এবং দলমত সেই সংগ্রামের নির্বিশেষের একটি মধ্যে কি আওয়ামী লীগ আছে নাকি নাই? এই জি দলমত নির্বিশেষের মধ্যে কি আওয়ামী লীগ আছে নাকি নাই? আওয়ামী লীগ মানে কেন নাই? আমাকে যদি কেউ নিষিদ্ধ করে, আমরা তো দীর্ঘদিন পুরো পাকিস্তান আমলটা ৪৭ থেকে সেই ৭০ সাল পর্যন্ত, ৬৯-এর গণঅভ্যুত্থান পর্যন্ত আমরা তো নিষিদ্ধ ছিলাম, কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। আমাদের পূর্বপুরুষরা তো হচ্ছে গিয়ে নিষিদ্ধ পার্টি করেছে। তাই বলে কি কমিউনিস্ট পার্টি বসেছিল? কমিউনিস্ট পার্টিকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল কেউ? না, দাওয়াত দিয়ে নিয়ে আসেনি। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ অবস্থাতে কাজ করছে। আওয়ামী লীগের কাজ করতে মানা করেছে? আওয়ামী লীগ কাজ করুক, লড়াই করুক। যতজন আওয়ামী লীগের সদস্য রয়েছে বা নেতা রয়েছে বাংলাদেশে, ততগুলো জেলখানা আছে কিনা? কোন জেলখানাতে আটকানো যাবে না যে সবাই মিলে যে তারা মিছিল করে। কিন্তু করছে না কেন? তারা নামছে না কেন? কারণ তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি আছে, কারণ তাদের মধ্যে হচ্ছে অনুশোচনা বোধের যে প্রশ্ন আছে, তাদের মধ্যে ভয় আছে, আতঙ্ক রয়েছে, তাদের মধ্যে নেতৃত্ব নাই। ফলে যে আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য হয়ে গেছে, যে আওয়ামী লীগের নেতৃত্ব এখন হচ্ছে দেশ ছেড়ে চলে গেছে কোনো ব্যবস্থা না করে, ফলে সেই আওয়ামী লীগের উপর ভরসা করে যদি হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা ভাবেন, তাহলে আমি মনে করবো যে এটা খুবই ভুল, খুবই ভুল। ফলে আমাকে এখন ওই প্রাসঙ্গিকতায় যাওয়া যাবে না যে আপনার আজকের যে টাইটেল আছে ঐক্যমত্যের আওয়ামী লীগ বনাম এন্টি আওয়ামী লীগ, এইটি আসলে আজকে খুব রিলেভেন্ট না আমার কাছে। তাহলে আজকে রেলিভেন্ট কি? ধরেন আজকে যে আপনারা ঐক্যমত্য কমিশনের যে আমি কি রেলিভেন্ট সেটা আমি আগেই বলেছি যে এখন রেলিভেন্ট হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে গিয়ে একটি আধুনিক গণতান্ত্রিক দেশের দিকে বাংলাদেশ যাবে, না বাংলাদেশ হচ্ছে এখন সুদান আর আফগানিস্তান এরকম একটি দেশের দিকে যাবে? এটি হচ্ছে। আরে আওয়ামী লীগকে তো আমি মানা করছি না, আমি তো বলছি যে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ থাকা অবস্থায় কাজ করে গেছে, তো আওয়ামী লীগকে আমি আর কত কথা বলবো? করছেন না তো, করছেন না তো, গণগ্রেপ্তার বরণ করুন। কমিউনিস্টরা তো মাঝে এই কর্মসূচি পালন করতো, গণগ্রেপ্তার পালন করো, জেলে ভরো, মানে নিজেকে জেলে ভরার জন্য যে হাজির হতো যে আমাদের জেলে ভরো, ঠিক আছে, জেলে ভরো আন্দোলন করেন, গণগ্রেপ্তার বরণ করেন,
লাখ লাখ মানুষ নেমে আসুক। কমিউনিস্ট পার্টি তো বামপন্থী তো ছোট, তাদের তো ভোট নাই, কিন্তু আপনার তো বাংলাদেশের 90% মানুষ আপনাদেরকে ভোট দেবে, এরকমই একটা দাবি মাঝে মাঝে আপনারা অনেকে করেন। ওই 90% মানুষের রাস্তায় নামুন না, ওই 90%-এর সাথে আমরা 1% নামতে পারি, আমরা 2%, 5% তো লোক নামতে পারবো, কিন্তু নামবে না। না নামার কারণে এখন হচ্ছে কি আপাতত আমি মনে করি বাংলাদেশের বামপন্থাকেই মুক্তিযুদ্ধের যেই পতাকাটা আওয়ামী লীগ ফেলে দিয়ে গেছে, ঠিক আছে, ফেলে শুধু এই 24 সালে দেয় নাই, এই পতাকা মুক্তিযুদ্ধের পতাকাকে আওয়ামী লীগ বহুত আগে ফেলে গেছে, সেই পতাকাকে আমাদেরকে আবার উড্ডীন করতে হবে। এবং সেটার জন্য হচ্ছে কি কোনো আওয়ামী লীগের দিকে তাকায় থাকবে না বামপন্থীরা, নিজের পায়ের শক্তিতে। এবং বামপন্থীর বাইরেও যে মানুষ রয়েছে সেই মানুষদেরকে নিয়ে প্রয়োজনে একটা বৃহত্তর ঐক্য, প্রয়োজনে একটা নয়া যুক্ত ফ্রন্ট, 1954 মতো এক নয়া যুক্ত ফ্রন্ট তৈরি করতে হবে। সেই নয়া যুক্ত ফ্রন্টের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। মাথায় রাখবেন, আজকে যা ঘটনা ঘটছে তার সাথে 46-47 ঘটনা খুব বেশি পার্থক্য নাই। 46-47 সালে এদেশে কোনো প্রগ্রেসিভ দল ছিল না, আওয়ামী লীগ ছিল না। আমাদেরকে মুসলিম লীগের ভিতরে ঢুকেই কিন্তু কাজ করে তারপর একটা প্রগতিশীল প্ল্যাটফর্ম তৈরি করতে হয়েছে, যেই প্ল্যাটফর্মের পথধারায় গতিতে মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম থেকে মুসলিম কেটে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে এক সময় বামপন্থীর সাথে বেরিয়ে এসে ন্যাপ আমাদেরকে তৈরি করতে হয়েছে। ফলে 47 সালে যদি মনে করা হতো যে এই দেশে প্রগতির রাজনীতি শেষ, তাইলে হয় না, আজকেও প্রগতির রাজনীতি শেষ না। তো আমরা যেমন 47-এ কংগ্রেসের জন্য অপেক্ষা করি নাই, আজকেও আমরা আওয়ামী লীগের জন্য অপেক্ষা করবো না। তাদের বিরুদ্ধে আবার আন্দোলন সংগ্রাম শুরু করে দেন, তাই না? আপনি বলছেন যে আওয়ামী লীগ কেন বেরিয়ে আসছে না, রাইট? আওয়ামী লীগ কেন রাস্তায় বেরিয়ে আসে না? যখনই তারা বেরিয়ে আসার চেষ্টা করে, আপনারা সবাই এই যেই প্ল্যাটফর্ম, যে ঐক্যমত্যের কমিশন, এই ঐক্যমত্যের কমিশনের সবাই আবার একজোট হয়ে তাদেরকে প্রতিহত করার জন্য মরিয়া হয়ে ওঠেন। এই ভয় কি, আওয়ামী লীগকে এত ভয় কেন আপনাদের? আওয়ামী লীগকে কেন ভয় সেটা এক বিষয়, আর একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগকে ভয় না, আমরা একটা ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্রকে ঘৃণা করি। দিস ইজ নট আ ভয়। আমরা চাই না সেটা আওয়ামী লীগ হোক বা সেটা হলো এনসিপি হোক, যে আবার বাংলাদেশকে একটা ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যায়। ফলে আমরা সভাপতি যেন কত বছর ধরে সভাপতি, তার সিপিবির সভাপতি কত বছর ধরে সভাপতি, তার সাথে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রের প্রশ্ন নয়। ব্যক্তিতন্ত্র স্বৈরতন্ত্রটা হচ্ছে যেটাকে আমি ইঙ্গিত করছি, যেটাকে ওনারা বলে ফ্যাসিবাদ, আমি বলি ফ্যাসিবাদের জন্য মানে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য যে মানে ম্যাচুরিটি দরকার ছিল, সেই ম্যাচুরিটি আওয়ামী লীগ হারায় ফেলেছে। আওয়ামী লীগ কোনো মতাদর্শ নিয়ে কোনো লড়াই সংগ্রাম করে নাই দীর্ঘদিন ধরে তার মতাদর্শিক লড়াই সংগ্রাম ছিল। যে মতাদর্শিক লড়াই সংগ্রাম থাকতো, তার শরীরটা তত বড় ছিল, সেই বড় শরীরের মধ্যে স্পিরিট ছিল না, আত্মা ছিল না, ঠিক আছে? তাই কারণে তার এত হচ্ছে গিয়ে আজকে এইরকম একটা দুর্গতির মধ্যে পড়তে হয়েছে, যে একটা ছোট্ট টোকা দেওয়াতে হলো ঠাস ঠাস করে তাসের ঘরের মতো সবকিছু তার ভেঙে পড়েছে। তার মানে তার ভিতরে হচ্ছে গিয়ে মাল মশলার ঘাটতি ছিল, মতাদর্শিক জায়গাটা তাদের একটা বিচ্ছিন্নতা ছিল। একটা ফ্যাসিস্ট দল একটা মতাদর্শিক ভাবে অত্যন্ত উগ্র মতাদর্শিক হয়, তো আওয়ামী লীগের মতাদর্শিক আপনাদের ভিতরে বিভক্তি আসছে, তাই না? উদীচী সম্মেলন 5ই আগস্টের পর তো আপনাদের মধ্যে বিভক্তি আসছে, দেখলাম উদীচী সম্মেলনও মারামারি কাটাকাটি হইলো, আবার নতুন করে একটা সম্মেলন ডাকা হলো, আপনাদের ভিতরেও এই পক্ষ ওই পক্ষ, মানে সিপিবি তো আমি শুনেছি যে 2 পক্ষ এখন। তো তাসের ঘরটা আসলে কোথায়, সেটা আমি একটু বুঝতে চাচ্ছিলাম। আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন গণসংগঠনে তর্ক বিতর্ক, ভিন্ন মত দ্বিমত হবে, সেগুলো নিশ্চয়ই হচ্ছে পৃথিবীর সব জনসংগঠনে, বাংলাদেশে হচ্ছে গিয়ে যত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এদের কত রকম ঘটনা আছে। সেই ঘটনা যদি তুলনা করতে হয় তাহলে একটা বাংলায় কথা আছে, সেটা হচ্ছে চালনি বোঝে না, যে চাল করে, চালনি বলে শুইতে তোর পিছে ফুটো, ঠিক আছে? তো উদীচীর ঘটনা যদি আপনি এখানে নিয়ে আসেন, এত অন্তকন্দল, এত নিজেদের মধ্যে খুনাখুনি হত্যাকাণ্ড ঘটেছে 17 বছরে, তো আপনাদের আভ্যন্তরীণ কন্দলে কতজন মারা গেছে সে তালিকা কিন্তু অনেক বড় তালিকা হবে, আভ্যন্তরীণ কন্দলে কতজন মারা গেছে। তো সেই তুলনায় আমাদেরটা খুবই সামান্য। আমরা একটা বিষয় আমার খুব মানে ছিল, আমাদের গণজাগরণ মঞ্চের সময় যে আরিফ নূর হচ্ছে স্লোগান দিত, হ্যাঁ, পরে সে আক্রমণের শিকার হয়েছিল, সে দেখি গিয়ে এই রাজাকারের সরকারের সাথে খুব
আঘাত টাঘাত করতেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের ভিতরে যে দুই ভাগ হয়েছে এর ভিতরে রাজাকারের পক্ষ কোনটা আর বিপক্ষ কোনটা? আমার এটা খুব মানে আমি আসলে সবাইকেই ভাই মনে করি, তো এই কারণে আমি কাউরে মানে দূরে ঠেলতে পারি না। আমার মনে খুব গভীর একটা প্রশ্ন এটা, যে এটা রাজাকারের পক্ষ কোনটা আর রাজাকারের বিপক্ষ কোনটা। আপনার প্রশ্ন আপনি লালন করুন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে এত সহজে কাউকে হচ্ছে রাজাকারের পক্ষে আর রাজাকারের বিপক্ষে এই লাইনটা আমার পক্ষে টানা কঠিন, আমার পক্ষে টানা কঠিন। সবকিছু সাদা আর কালো থাকে না, তো মাঝখানে একটা গ্রে জোন আছে। তো আপাতত একটু গ্রে জোনে থাকেন, আর আপনার প্রশ্ন লালন করতে পারেন, কোনো সমস্যা নাই, বলতে পারেন, উচ্চারণ করতে পারেন। তবে আমি মনে করি যে হচ্ছে বিভ্রান্তি থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, তবে আমরা সমস্ত ভিন্ন মতকে হচ্ছে গিয়ে ধারণ করে, মানে আমি আবার জাতীয় ঐক্যমতের কথা বলছি না, আমি আমাদের কথা বলছি। আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছবো এবং আমরা আমাদের ধারায় পৌঁছবো। যে সত্যেন সেন, রণেশ দাশগুপ্তের যে উদীচী শিল্পী গোষ্ঠী, সেটা রণেশ দাশগুপ্ত এবং সত্যেন সেনের আদর্শেই সে উজ্জীবিত হবে এবং ঐক্যবদ্ধ হবে। এটা আমার প্রত্যাশা। ষড়যন্ত্র থাকে, সবাই ষড়যন্ত্র করবে।